আচ্ছা, তো আজকে আমরা কি করব? আজকে আমরা করব অ্যান্টন চেকভের লেখা তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 তে একটা শর্ট স্টোরি রয়েছে, তার নাম হচ্ছে দ্য বেড। বেড মানে কি? বেড মানে দেখবি আমরা কথায় কথায় মাঝে মাঝে বলি না যে তোর সাথে আমি বেড লাগাবো, এই ব্যাপারটা, ঠিক আছে? সেটাকে অ্যাকচুয়ালি এখানে এটা টাইটেল হিসেবে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো গল্প সম্পর্কে আমি সংক্ষেপে আজকে বলবো, পরের দিন আমরা টেক্সটটা পড়বো, ঠিক আছে? তো আগে আমরা একটু দেখে নিই যে দ্য বেড কে লিখেছেন, উনি কে কি করেছেন সেটা সম্পর্কে একটু দেখে নিই। দেখ, দ্য বেড এই শর্ট স্টোরিটা লিখেছেন কে? অ্যান্টন চেকভ লিখেছেন, ঠিক আছে? অ্যান্টন চেকভ। আর ওনার সম্পূর্ণ নাম হচ্ছে অ্যান্টন প্যাভলোভিচ চেকভ। এটা তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে আসতে পারে, এমসিকিউর মধ্যে, যে ওনার সম্পূর্ণ নাম কি? অ্যান্টন প্যাভলোভিচ চেকভ, ঠিক আছে? এই নামটা তোমরা পরে লিখে নেবে। উনি কে? উনি হচ্ছেন একজন মেডিকেল ডক্টর, মানে একজন ডাক্তার। উনি শর্ট স্টোরি রাইটার। শর্ট স্টোরি কাকে বলে? শর্ট স্টোরি মানে আমি তোমাদের অলরেডি যেটা বলেছিলাম যে এমন একটা ছোট গল্প, যেই গল্পটা আমরা কি হচ্ছে, যে গল্পটা আকারটা ছোট কিন্তু গল্পটা যেটা এন্ডিং সেটা হঠাৎ করে যখন হয়ে যায় তখনই সেটাকে আমরা বলি শর্ট স্টোরি। যেমন রাস্কিন বন্ডে দ্য আইস হ্যাবিট আগে ছিল, এখন আর নেই তোমাদের, যাই হোক। তো তুমি শর্ট স্টোরি রাইটার, যেমন দ্য বেড এটা হচ্ছে একটা ছোট গল্প। তারপরে প্লে রাইট মানে নাট্যকার, এবং সোশ্যাল ওয়ার্কার মানে উনি সামাজিক বিনোদনের কাজ করতেন। আচ্ছা, হি রোট মোর দ্যান 200 শর্ট স্টোরিজ, এবং 200টারও বেশি উনি ছোট গল্প লিখেছেন, এবং 14টা প্লেস এবং 40 প্লেস অর্থাৎ 40 নাটক উনি লিখেছেন, ঠিক আছে? তাহলে শর্ট স্টোরি সম্পর্কে আমরা জানলাম। আর একটা এই গল্প সম্পর্কে বলার আগে কিছু বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে রিজেকশন অফ মেটেরিয়ালিস্টিক প্লেজার। এই মেটেরিয়ালিস্টিক প্লেজার কাকে বলে এটা আমাদের জানতে হবে। যেমন ভাবে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তা দিয়ে যেতে যেতে তুমি দেখতে পেলে একটা রূপোর আংটি পড়ে আছে, তখন তোমার মনে হবে যে সত্যি তো এটা রূপোর আংটি। তখন তুমি কেউ লোক দেখতেছে কিনা আগে দেখবে, দেখার পর তারপরে নিচু হয়ে তুলবে জিনিসটাকে, দেখবে ওটা আদৌ রূপার আংটি। তো তারপর তুমি ঘর নিয়ে গেলে, ঘর নিয়ে দেখলে হ্যাঁ সত্যি এটা রূপার আংটি, এবং তারপরে একটা ডায়মন্ড বসানো আছে, ঠিক আছে? তাহলে ভেবে নাও। তাহলে দেখ, এখানে আমরা এই গল্পের মধ্যে যে একটা পাবো, এই যে ভাব গোল্ড সিলভার বা মোবাইল করে, যে তোমরা অনেকে চাও যে আমার যদি আইফোন থাকতো খুব ভালো হতো, ঠিক আছে? আইফোনের ছবি টবি তুলতাম, আয়নার সামনে দাঁড়িয়ে একদম মুখটাকে চাপা দিয়ে, অনেকে তুলে না, তো সেরকম। তো বলছে মেটালিস্টিক প্লেজার, এইগুলো হ্যাঁ, মেটাল থেকে তুমি যে সকল আনন্দগুলো পাও সেটাকে বলি আমরা কি? সেটাকে আমরা বলি মেটালিস্টিক প্লেজার, মানে গোল্ড সিলভার ফোন ল্যাপটপ অর সামথিং, ঠিক আছে? সেগুলো থেকে আমরা যে আনন্দ পাই সেটাকে বলি আমরা মেটালিস্টিক প্লেজার। তো এই গল্পের মধ্যে আমরা দেখতে পাবো যেখানে এই মেটালিস্টিক প্লেজারকে আমাদের কাছ থেকে বা এইটাকে কিভাবে আমরা দূরে রাখতে পারি, রিজেকশন সম্পর্কে আমরা জানতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই আমার দিকে দেখ, এবার দেখ, এবার ধরে নেওয়া হচ্ছে যে এই দুটোর মধ্যে তোরা কি বলবি? দেখ, লাইফ অর মানি, এইদিকে দেখা, লাইফ অর মানি, এই লাইফ অর মানি এই দুটোর মধ্যে কোনটা বেশি আমাদের লাইফে ইম্পর্টেন্ট বলো দেখে? লাইফ এন্ড মানির মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? মানি বেশি। লাইফ আর মানি দুটোই একে অপরের পরিপূরক, মানে দুটোই একে অপরের উপর নির্ভরশীল, একে অপরের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো এবার এই যে গল্পটা রয়েছে, এই গল্পটা এই লাইফ এবং মানি দুটো বিষয়ের উপর নির্ভর করে রয়েছে। এবার এই গল্পটা প্রথম পাবলিশ হয়, দেখ এখানে রয়েছে 1889 সালে। শর্ট কোশ্চেন তোমাদের আসতে পারে যে কত সালে দ্য বেড অর্থাৎ শর্ট স্টোরিটা পাবলিশ হয়েছিল, কত সালে? 1889 সালে। আর এই জানরা মানে কি? জানরা মানে হচ্ছে এটা ক্যাটাগরিগত দিক থেকে, এটা কি ক্যাটাগরিগত দিক থেকে এটা হচ্ছে শর্ট স্টোরি। যখন অ্যান্টন চেকভ এই গল্পটা লেখেন তখন গল্পটার নাম দেন দ্য ফেয়ারি টেল, মানে পরীদের গল্প। কিন্তু যখন গল্পটাকে পাবলিশ করা হয় তখন গল্পটার নাম হয়ে যায় দ্য বেড, ঠিক আছে? গল্পের নাম কি হয়ে যায়? দ্য বেড। এবার দেখ, যেহেতু ছোট গল্প তাহলে এখানে চরিত্রগুলো আমরা ছোট ছোট, যার কারণে অনেক দুটো চরিত্র আমরা দেখতে পাই। একটা চরিত্রের নাম হচ্ছে রিচ ব্যাংকার, আর একজনের নাম হচ্ছে ইয়ং লয়ার। কোনো নাম নেই, কিচ্ছু না, জাস্ট ভাব এই দুজন, একজন ধনী, একজন বলতে পারিস ব্যাংকার, ব্যাংকার মানে ব্যাংকের কর্মচারী যেটা, আর একজন ইয়ং লয়ার, ইয়ং মানে খুবই একজন কম বয়সী, লয়ার মানে আইনজীবী, ঠিক আছে?
আচ্ছা, রিচ ব্যাংকার যে হচ্ছে একজন মেটেরিয়ালিস্টিক পারসন, মানে এই আইফোন কিনবে, ল্যাপটপ কিনবে, গোল্ড সিলভার এর প্রতি এর খুব ভালোবাসা আছে, এ হচ্ছে রিচ ব্যাংকার। আর অন্যদিকে ইয়ং লয়ার যে সে হচ্ছে আইডিয়ালিস্টিক পারসন, মানে একজন আদর্শবাদী ব্যক্তি, তার কাছে এই যে অর্থটা অতটা তেমন গুরুত্ব পায় না। ঠিক আছে, তো দেখ গল্পটা কিভাবে শুরু হচ্ছে আমি একটু বলি। দ্য বেট মানে বুঝতে পারছিস, বেট মানে যখন আমরা কারোর সাথে কোনো কিছু বিষয় নিয়ে যখন বেট ধরি সেটাকে বলা হচ্ছে, এটা টাইটেল হিসেবে বলা হচ্ছে দ্য বেট। দেখ গল্পটা শুরু হচ্ছে আমাদের রিচ ব্যাংকার একজন ধনী ব্যক্তি, তো এবার হঠাৎ একদিন কি হচ্ছে, হঠাৎ একদিন আজ থেকে 15 বছর আগে এ একটা রকম ভাবে ধরে নেওয়া হচ্ছে ওই পার্টিতে গেছে, সেখানে গিয়ে এই ইয়ং লয়ারও আছে এবং আরো অনেক সবাই রয়েছে, এবং জিজ্ঞেস করছে যে মৃত্যুদণ্ড ভালো নাকি জীবন ভালো। মানে অনেকে যদি কোনো দোষ করে অনেকে বলে যে তোমাকে মৃত্যুদণ্ড দেবে, মানে তোমাকে পুরো একদম মেরে ফেলা হবে। আর অন্যদিকে বলা হয় যে তোমাকে পুরো যতদিন জীবন চলবে ততদিন পর্যন্ত তোমায় কি করতে হবে, কারাগারে থাকতে হবে। তো কোনটা তোমরা কোনটা চাইবে? মরে যাবে, মরে যাবে, ঠিক আছে। কিন্তু রিচ ব্যাংকাররা তোমাদের মতো একই কথা মনে করে যে না, মরে গেলেই শেষ, ওটাই সব থেকে ভালো হবে। কিন্তু ইয়ং লয়ার বলে না না, বেঁচে থাকার আলাদা আলাদা মজা, যতই কষ্ট বেঁচে তো আছি, ঠিক আছে। এবার তখন রিচ ব্যাংকার ইয়ং লয়ারকে বলে তুমি যে বলছো যে বেঁচে থাকাই সব থেকে গুরুত্বপূর্ণ, তাই ঠিক আছে আমি তোমার সাথে বাজি ধরছি। বেট কি? বেট হচ্ছে 5 বছর তোমাকে একটা কারাগারে বন্দি থাকতে হবে, এবং তুমি যদি থাকতে পারো তাহলে তোমাকে আমি 2 মিলিয়ন টাকা দেবো। মানে টাকা না, একটা ওখানে কারেন্সি ব্যবহার আছে, তো 2 মিলিয়ন মানে ভাব আমাদের ভারতীয় মুদ্রায় 20 লক্ষ টাকা আমি তোমাকে দেবো। তখন এবার ইয়ং লয়ার বলে তুমি 5 বছর বলছো, 5 বছর আমি 15 বছর থাকবো। 15 বছর, ভাব 5 এ 3 গুণ, 15 বছর। তখন এবার রিচ ব্যাংকার বলে ঠিক আছে চলো। তো তারপরে ইয়ং লয়ারকে তার একটা গার্ডেন ছিল, ঠিক আছে, একটা গার্ডেন আছে, গার্ডেন এরকম আছে, সেই গার্ডেনের মধ্যে ইয়ং লয়ারকে একটা ঘরের মধ্যে বন্দি করে দেয়, জানলা দরজা সব মোটামুটি বন্ধ আছে, সবকিছু আছে, এবং ইয়ং লয়ার যা চাইবে সবকিছু পাবে, কিন্তু কার সাথে দেখা করতে, মানে এই ঘরের দরজা ক্রস করে বেরোতে পারে। এবার ভেতরে আছে, তো ও কাউকে চিঠি লিখতে পারে, ভাবো ও তোমাকে চিঠি লিখতে পারে, কিন্তু তুমি চিঠিতে কি উত্তর দিচ্ছ সেটাও পড়তে পারবে, এরকম আছে। তো তারপরে সে এরকম ভেতরে আছে, মদ, বিড়ি, সিগারেট, গাঁজা একদম সবকিছুই খাচ্ছে। তো প্রথম 1 বছর সে বলছে, বলে এরকম ভাবে তো ভালো লাগছে না, আর কি করবো, 1 বছর প্রথম বছর। তো তখন এবার বলে যে ঠিক আছে আমি বই পড়া শুরু করবো। তখন হচ্ছে বই পড়া শুরু করবে, বই পড়া শুরু করতে করতে সে আরো ধরনের গান বাজানা শুরু করলো। তো তারপরে ওই যে মদ গাঁজা এগুলো যে খেত সেগুলো আস্তে আস্তে সব ছেড়ে গেল। তো আস্তে আস্তে সে একটু আধ্যাত্মিক মানুষ হয়ে যাচ্ছে, গান বাজনা বইপত্র এইসব নিয়ে আছে। আবার 5 বছরে যখন চলে গেল তখন বলে তো আর ভালো লাগেনি, সব ছেড়ে দিয়ে আবার মদ বিড়ি সিগারেট সব খাচ্ছে, ঠিক আছে। তো আর কোন বইটা পড়েনি। তারপরে বলা হলো যে না এই সবে কিছু নেই। তারপরে সে বিভিন্ন ধরনের বই পড়লো, ভাষা শিখলো, ধর্ম বিভিন্ন ধরনের বইটই পড়ে গল্প পড়লো। পড়ার পর যখন ভাব 14 বছর, ঠিক আছে, 14 ইয়ার্স, আর ধরে নে হচ্ছে বা 11 মান্থ বলতে পারিস, ঠিক আছে। 14 বছর 11 মাস 29 দিন, আর একদিন হলে 15 বছর হয়ে যাবে। তো এরপর তখন ভাবলো যে আমি তো কালকে থাকলেই তাহলে তো আমাকে সেই রিচ ব্যাংকারটা 2 মিলিয়ন টাকা দিয়ে দেবে, তাহলে তো আমার কিছু কিনতে হবে না, কালকে ল্যাম্বরগিনি কিনে নেবো আমি। তো তখন এবার ঘুমিয়ে পড়ছে রাত্রেবেলা। আর রিচ ব্যাংকার তখন কি করে, ব্যাংক তো দেখ, ব্যাংক মানে কোনো কারণে তার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়, আর এই 2 মিলিয়ন টাকাই ওর কাছে ছিল, আর টাকা নেই এই রিচ ব্যাংকারের কাছে। তখন রিচ ব্যাংকার ভাবে যে আমি যদি লয়ারটাকে টাকা দিয়ে দিই তাহলে তো আমি তো মাটিতে বসে পড়বো, ঠিক আছে, এতদিন চেয়ারে বসতে, এখন বলে মাটিতে বসে পড়বো, আমি তো আর কিছুই থাকবে না আমার কাছে। তো তখন এবার রিচ ব্যাংকার বলে ঠিক আছে, এবার ম্যাকবেথের মতো আমি ইয়ং লয়ারকে হত্যা করে দাঁড়ান তো যাই, ওরকম ভাবে গেছে।
রাত্রেবেলা অন্ধকারে আমার পা টিপে 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 গেছে। এবার দরজাটা খুলেছে, দরজাটা হালকা করে খুলছে, খোলার পরে ওরকম ভাবে দেখি ইয়ং লয়ারটা শুয়ে আছে এবং তার পাশে একটা চিঠি রাখা আছে, ঠিক আছে। তো এবার ওই চিঠিটাকে রিচ ব্যাংকার আগে নিয়ে চিঠিটাকে খুলে পড়লো যে ওখানে ইয়ং লয়ারটা লিখেছে যে কালকেই আমার শেষ দিন, তো কালকেই সময় 15 বছর পর আগে আমি ভোরবেলা সেখান থেকে বেরিয়ে যাবো এবং বেরিয়ে যে আর এই টাকা নেবো না, আমি রিচ ব্যাংকার সাথে দেখা করবো না, পালিয়ে যাবো। রিচ ব্যাংকার দেখে বলে বা একটা কত মহৎ ব্যক্তি, এত টাকা হয়েও সে নিচ্ছে না। এবার লাস্টে যখন রিচ ব্যাংকার যখন বেরিয়ে যাবে তখন ইয়ং লয়ারের মাথায় একটু চুমচুম খায়, চুমচুমকে বেরিয়ে যায়, ঠিক আছে। তো এবার সকালবেলা তখন খবর জানা গেল যে ইয়ং লয়ারটা পালিয়ে গেল বলে, আর রিচ ব্যাংকার সে তার অর্থ নিয়ে রয়ে গেল, আর ইয়ং লয়ার যে অর্থ ভোগ এগুলো সব থেকে ছেড়ে দিয়ে সে পালিয়ে গেল। তাহলে এখান থেকে দ্য বেট, এই গল্পের মধ্যে আমরা কি জানতে পারছি? দ্য বেটের মধ্যে দুজনের জীবন পরিবর্তন। এক ইয়ং লয়ার যে আগে অর্থের পিছনে ছুটতো এখন আর ছুটছে না, আর অন্যদিকে রিচ ব্যাংকার যে নিঃস্ব হয়ে যাওয়ার পর বা তার কতগুলো অর্থ তো শেষ হয়ে তো, কিন্তু সে এর কাছ থেকে শিখলো যে অর্থ জীবনে কিছু না, আসল জীবনটাই আমাদের জীবন সবথেকে গুরুত্বপূর্ণ। এই গল্পটা আমরা দ্য বেট গল্পের মধ্যে দেখতে পাবো। এবার থেকে এটা খুব ছোট গল্প, পরের দিনের ক্লাসে আমরা গোটাটা পড়বো, তাহলে পড়লে তোদের শর্ট কোশ্চেনটা ক্লিয়ার হবে। আর এখানে যা যা লেখা আছে এগুলো একটু তোরা তুলে নে ভালোভাবে, শর্ট কোশ্চেন তোদের কাজে লাগবে, ঠিক আছে।